আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম আমার ইউটিউব চ্যানেল এটিভি পাঠশালায়। আমি সাজ্জাদ। আশা করছি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে এই ভিডিওটাতে আলোচনা করতে চাই এসএসসি জীববিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় জীবকোষ এবং টিস্যু এর দ্বিতীয় অংশটা নিয়ে। প্রথম অংশে আমি সেল সম্পর্কে এবং সাইটোপ্লাজমিক যে অর্গান, ঝিল্লিবদ্ধ এবং ঝিল্লিবিহীন এই অর্গান নিয়ে আলোচনা করেছি। তো এর ভিতরে ঝিল্লিবদ্ধ অর্গানের ভিতরে শুধুমাত্র নিউক্লিয়াস নিয়ে আলোচনা বাকি ছিল। তো আজকে নিউক্লিয়াস থেকে শুরু করে এই অধ্যায়ের পরবর্তী অংশটুকু আলোচনা করিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আশা করি তোমাদের ভালো লাগবে, তোমাদেরকে পাশে পাবো এই কামনায়, এই প্রত্যাশায় আমার পথ চলা। তো আজকে শুরু করব নিউক্লিয়াস দিয়ে। নিউক্লিয়াস কোষের ভিতরের একটা গুরুত্বপূর্ণ বস্তু হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে কোষের কেন্দ্রিকা বলা হয়, অর্থাৎ প্রাণ কেন্দ্র বলা হয় হচ্ছে নিউক্লিয়াসকে। তো এই নিউক্লিয়াস, তাহলে নিউক্লিয়াস কাকে বলা হচ্ছে এটা আগে তো বলতেই হবে যে নিউক্লিয়াস বলা হচ্ছে কোষের অভ্যন্তরে প্রোটোপ্লাজমের ভিতরে গোলাকার ঝিল্লিবদ্ধ একটা অর্গান যেটা ক্রোমোজোম বহন করে থাকে, সেটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। তো এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা আবিষ্কার করেছেন হচ্ছে, আবিষ্কারের কথা যদি আমি আবিষ্কারক, নিউক্লিয়াসের আবিষ্কারক হচ্ছে রবার্ট ব্রাউন। সালটা হচ্ছে 1831 সালে রবার্ট ব্রাউন সর্বপ্রথম এই নিউক্লিয়াস বা প্রাণ কেন্দ্রটা আবিষ্কার করেছেন। এই নিউক্লিয়াস সাধারণত দেখতে গোলাকার, ডিম্বাকার অথবা নলাকার হতে পারে। এছাড়া প্রতি কোষে এর সংখ্যা হচ্ছে একটি, মানে প্রত্যেকটা কোষেই একটা করে নিউক্লিয়াস থাকে। কিন্তু থাকে না কোথায়? আমরা জানি যে আদি কোষে এই নিউক্লিয়াস কি নাই, এটা আমরা জানি। কিন্তু আবার কিছু কিছু প্রকৃত কোষেও নিউক্লিয়াস থাকে না। সেটা কি? সেটা হচ্ছে এই যে আরবিসি, রেড ব্লাড কর্পাসল, একটা হচ্ছে সিফ কোষ। এই সিফ কোষ কি আমরা আজকেই পড়ব। এই দুইটা কিন্তু প্রকৃত কোষী, এরা প্রকৃত কোষী হওয়া সত্ত্বেও এদের কোষে নিউক্লিয়াস থাকে না। তো আমি বলছি যে প্রতি কোষে নিউক্লিয়াস থাকে কয়টা? একটা। কিন্তু যদি একের অধিক থাকে, যদি কোনো কোষে নিউক্লিয়াস একের অধিক থাকে, তাহলে এই অবস্থাটাকে বলা হয় সিনোসাইট। এই অবস্থায় কি বলে? সিনোসাইট। মনে রাখতে হবে, একটা কোষের অভ্যন্তরে নিউক্লিয়াস যে জায়গাটা অবস্থান করে সেটা হচ্ছে 10 থেকে 15%। একটা কোষের ভিতরে নিউক্লিয়াস অবস্থান করেছে 10 থেকে 15%। কিন্তু শুক্রাণু, যেটাকে শুক্রাণু বা স্পার্ম বলি আমরা, এই শুক্রাণুর মাথায় যে নিউক্লিয়াসটা থাকে, এই নিউক্লিয়াসটা হচ্ছে 90%। আমি যদি একটু দেখাই, এই যে এটা হচ্ছে শুক্রাণুর একটা ছবি। এই শুক্রাণুর পুরা মাথা জুড়েই মূলত নিউক্লিয়াস অবস্থান করে। এই জন্য শুক্রাণুর 90%ই থাকে হচ্ছে নিউক্লিয়াস। এই যে নিউক্লিয়াস আমরা বলতেছি কোষের ভিতরে থাকে, কোষের কোন জায়গাতে আসলে কোন লোকেশনে নিউক্লিয়াসটা থাকে? তাহলে আমরা যদি বলি, যদি সেটা প্রাণী কোষের কথা চিন্তা করি, তাহলে মাঝখানে অবস্থান করে, কোষের মাঝখানে অবস্থান করবে। কিন্তু যদি উদ্ভিদ কোষের কথা চিন্তা করি, তাহলে এটা এক পাশে অবস্থান করে। এক পাশে কেন? কারণ উদ্ভিদ কোষে আমরা জানি বড় একটা গহ্বর থাকে, গহ্বর থাকার কারণে কোষের মাঝখানে অবস্থান করতে পারে না, এক পাশে অবস্থান করে। কিন্তু প্রাণী কোষে এরকম কোনো গহ্বর থাকে না, তাই প্রাণী কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসটা কোষের ঠিক মাঝখানে অবস্থান করে। তো এই হচ্ছে নিউক্লিয়াস নিয়ে সামান্য কিছু কথাবার্তা। এই কয়টা কথা অবশ্যই মনে রাখতে হবে। এরপরে যদি আমি নিউক্লিয়াসের গঠনে যাই, ওকে, এখন যদি আমি নিউক্লিয়াসের গঠন নিয়ে একটু কথা বলি, আমি ছবিটা আঁকায় নিছি। তো এখন যদি আমি অবস্থানগুলো একটু দেখাই, যে নিউক্লিয়াসের 4টা যে প্রধান অংশ, তো প্রধান অংশগুলোকে যদি আমি একটু দেখাই, এই যে সব থেকে বাইরের যে
স্তরটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন। দুইটা মেমব্রেন আছে, বাইরের একটা মেমব্রেন, ভিতরের দিকে একটা মেমব্রেন। এরপরে এখানে দেখো থকথকে কিছু পদার্থ থাকে, এই থকথকে পদার্থগুলোকে বলা হয় নিউক্লিওপ্লাজম। এবং এই যে ঘন লাল যে বস্তুটা আমি লাল কালারের দিয়ে দেখাইছি এখানে, এই অংশটার নাম হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওলাস। এবং এখানে সুতার মতো কিছু অংশ দেখতে পাচ্ছ না, এই সুতার মতো অংশগুলোকে বলা হয় নিউক্লিয়ার রেটিকুলাম, বা এগুলোকে নিউক্লিয়ার জালিকাও বলা হয়ে থাকে। এবং এখানে দেখো ছিদ্র দেখতে পাচ্ছ না, কয়েকটা ছিদ্র, এই ছিদ্রগুলোকে বলে নিউক্লিয়ার রন্ধ্র। এই কয়টা অংশ, মূলত চারটা, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার রেটিকুলাম, এই চারটা হচ্ছে নিউক্লিয়াসের প্রধান অংশ। এছাড়াও আরেকটা অংশ নিয়ে কথা বলা হয়, সেটা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। তো আমি যদি একটু কথা বলি এই অংশগুলো নিয়ে, তাহলে প্রথম হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেন কি? নিউক্লিয়ার মেমব্রেন হচ্ছে নিউক্লিয়াসের বাইরের দিকে দ্বিস্তরী আবরণ থাকে, যেটা হচ্ছে ফসফোলিপিড দ্বারা গঠিত হয়ে থাকে। এই মেমব্রেন, এটা হচ্ছে ভিতরের বস্তুগুলোকে রক্ষা করতে সহায়তা করে। এই মেমব্রেন হচ্ছে ফসফোলিপিড দ্বারা গঠিত। এই মেমব্রেনে কিছু ছিদ্রপথ দেখা যায়, অর্থাৎ কিছু রন্ধ্র, অর্থাৎ এটাকে বলে অস্ট্রিয়া বলা হয়, ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ছিদ্রপথ দেখা যায়। এই ছিদ্রপথগুলোকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র। এবং মনে রাখতে হবে এই রন্ধ্রের ব্যাস হয়ে থাকে হচ্ছে, রন্ধ্রের যে ব্যাস এটা হয়ে থাকে হচ্ছে 9 ন্যানোমিটার। এরপরে আমি যদি নিউক্লিওপ্লাজম নিয়ে কথা বলি, নিউক্লিওপ্লাজম, এই যে ভিতরে থকথকে জেলির মতো কিছু পদার্থ থাকে, যে পদার্থগুলোকে বলা হয় নিউক্লিওপ্লাজম। এই নিউক্লিওপ্লাজমে আমাদের যে সুতার মতো যে অংশগুলো দেখতে পাচ্ছ, যেগুলোকে বলা হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম, এই নিউক্লিয়ার রেটিকুলামকে ধারণ করে হচ্ছে নিউক্লিওপ্লাজম। এরপর হচ্ছে নিউক্লিওলাস। এই নিউক্লিওলাস, এটা হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে ঘন ঘন একটা বস্তু যেটা অবস্থান করে, এই ঘন বস্তুটাকে বলা হচ্ছে নিউক্লিওলাস। এই নিউক্লিওলাস, এটা নিয়ে যদি একটু কথা বলি, এই নিউক্লিওলাস প্রথম দেখতে পান হচ্ছে, প্রথম লক্ষ্য করেন হচ্ছে ফন্টানা নামক একজন বিজ্ঞানী ফন্টানা, ইনি প্রথম লক্ষ্য করেন। এবং পরবর্তীতে বোমান নামক একজন বিজ্ঞানী এটার নামকরণ করেন হচ্ছে নিউক্লিওলাস। তাহলে ঘন সন্নিবেশিত একটা অবস্থান থাকে, এই ঘন সন্নিবেশিত অবস্থাকে বলা হচ্ছে নিউক্লিওলাস। এই নিউক্লিওলাস প্রথম লক্ষ্য করেন হচ্ছে বিজ্ঞানী ফন্টানা, এবং এই নিউক্লিওলাসের নামকরণ করেন হচ্ছে বিজ্ঞানী বোমান। এবং এখানে আরেকটা কথা মনে রাখতে হবে, এই নিউক্লিওলাসের যে জায়গাতে, নিউক্লিওলাসের যে অবস্থানে এই যে নিউক্লিয়ার রেটিকুলামগুলো যুক্ত থাকে, এই জায়গাটাকে বলা হয় স্যাট বা স্যাটেলাইট। অর্থাৎ নিউক্লিওলাসের যে জায়গাতে ক্রোমোজোমগুলো যুক্ত থাকে, ওই জায়গাটাকে বলা হয় স্যাট বা স্যাটেলাইট। নিউক্লিয়ার রেটিকুলাম, এইটা নিয়ে যদি একটু কথা বলি, নিউক্লিয়ার রেটিকুলাম হচ্ছে যে নিউক্লিয়াসের ভিতরে সুতার মতো কিছু বস্তু দেখা যায়, এই সুতার মতো বস্তুগুলোকে বলা হয় নিউক্লিয়ার রেটিকুলাম। নিউক্লিয়ার রেটিকুলাম আমরা যখন সেল ডিভিশন পড়ব, তখন আমরা দেখব যে সেল ডিভিশনের সময় সেল ডিভিশন যখন হয় না, অর্থাৎ বিশ্রামরত অবস্থায় যখন থাকে, তখন এই নিউক্লিয়ার রেটিকুলামগুলা সুতার মতো অবস্থান করে, মানে এগুলোকে আসলে খালি চোখে দেখা যায় না। কিন্তু যখন সেল ডিভিশন শুরু হয়ে যায়, সেল ডিভিশন যখন শুরু হয়, তখন এখান থেকে জল বিয়োজন ঘটে, অর্থাৎ পানি বের হয়ে যায়। পানি বের হয়ে যাওয়ার ফলে এই নিউক্লিয়ার রেটিকুলাম অনেক খাটো এবং মোটা হয় এবং নির্দিষ্ট আকৃতি ধারণ করে। তখন এই নির্দিষ্ট আকৃতি মোটা খাটো অংশটাকে বলা হয় ক্রোমোজোম। এখান থেকেই পরবর্তীতে পাওয়া যায় হচ্ছে ক্রোমোজোম। আর এই ক্রোমোজোমটাকেই বলা হচ্ছে
আমরা যে জিন বলি না, জিন যেটা হচ্ছে আমাদের নির্দিষ্ট বৈশিষ্ট্য ধারণ করে, এই ক্রোমোজোমে কিন্তু জিন বহন করে থাকে। আমাদের নিউক্লিয়াসের একটা বিশেষ কাজই হচ্ছে এই ক্রোমোজোমকে ধারণ করা, যেটা বংশগতির বিভিন্ন বৈশিষ্ট্য বংশ পরম্পরায় স্থানান্তরিত করে থাকে। তো আমি যদি ক্রোমোজোমের, তোমাদের বইয়ে এই নিউক্লিয়ার রেটিকুলাম নিয়ে একটু কথা বলা আছে, তো নিউক্লিয়ার রেটিকুলাম নিয়ে যদি একটু কথা বলি। আচ্ছা, ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয়ার রেটিকুলাম, এটা নিয়ে যদি একটু কথা বলি, তো যেটা বললাম যে নিউক্লিয়ার রেটিকুলাম যখন ক্রোমোজোমের অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে যখন অবস্থান করে, সেল ডিভিশনের আগে যখন বিশ্রাম অবস্থায় থাকে, তখন এগুলা ক্রোমাটিন জালিকা হিসেবে দেখা যায়। কিন্তু যখন সেল ডিভিশন শুরু হয়ে যায়, তখন জল বিয়োজন হয়, ক্রোমোজোমগুলো আরো খাটো এবং মোটা হয় এবং একটা নির্দিষ্ট আকৃতি ধারণ করে। এই খাটো মোটা নির্দিষ্ট আকৃতি ধারণ করার অংশটাকে বলা হয় ক্রোমোজোম। আমি যদি ক্রোমোজোমের একটা ছবি তোমাদেরকে একটু দেখাতে চাই, এই যে ধরো হ্যাঁ, এখানে দুইটা কুঞ্চন থাকবে, অর্থাৎ ওকে, এর ভিতরে থাকে হচ্ছে সুতা, সুতা থাকবে। আমি শুধু জাস্ট একটু দেখানোর জন্য, একটু সামান্য বোঝানোর জন্য আমার মতো করে খুব সহজভাবে ছবিটা আঁকাইলাম। এর ভিতরে মাতৃকা থাকে, যেগুলোকে বলা হয় ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা, এগুলোর বিভিন্ন নাম আছে। যেমন এই যে সর্বশেষ যে দুটো অংশ দেখতে পাচ্ছ, এই দুটো অংশের নাম হচ্ছে টেলুমিয়ার। কি নাম? টেলুমিয়ার। টেলুমিয়ার পরে যে সুতার মতো যে অংশগুলো দেখতে পাচ্ছ না, এই সুতার মতো অংশগুলো হচ্ছে ক্রোমাটিন, ক্রোমাটিড বলা হয় এগুলাকে। এবং এখানে থকথকে কিছু পদার্থ থাকে, যেগুলোকে বলা হয় মাতৃকা। এবং এই যে বাইরের যে আবরণ দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় প্রাচীর বা আবরণ। এখানে দেখো একটা কুঞ্চন হয়েছে না, সংকুচিত হয়ে গেছে না, এই সংকুচিত অংশটাকে বলা হয় প্রাইমারি কুঞ্চন। এটাকে বলা হয় প্রাইমারি কুঞ্চন। দেখো এখানে আরেকটা কুঞ্চন হয়েছে না, এই কুঞ্চনটাকে বলা হয় সেকেন্ডারি কুঞ্চন, বা এটাকে গৌণ কুঞ্চনও বলা হয়। সেকেন্ডারি কুঞ্চন বা গৌণ কুঞ্চন। এবং এই যে প্রসারিত অংশ হয়েছে না, এই প্রসারিত অংশটাকে বলা হয় স্যাট বা স্যাটেলাইট। এটা হচ্ছে একটা ক্রোমোজোমের স্থূল গঠন। ওকে, টিস্যু বা কলা। টিস্যু হচ্ছে ইংলিশ, টিস্যুর ইংলিশ হচ্ছে কলা। আবার এই কলা সেই কলা কিন্তু না, হ্যাঁ, যে কলা খাওয়া হয় সেই কলা নয়। এটা হচ্ছে অনেকগুলো কোষের সমন্বয়ে গঠিত যে টিস্যু বা কলা, সেটা। তো টিস্যু কাকে বলা হচ্ছে? টিস্যু বলার জন্য তোমাকে চারটা কথা মনে রাখতে হবে। টিস্যুর সংজ্ঞা যদি তুমি বলতে চাও, চারটা বিষয় কি কি? ফার্স্ট, মনে রাখতে হবে একই উৎস থেকে সৃষ্ট, একই উৎস হতে সৃষ্ট, একই ধরনের কাজ করবে, একই ধরনের কাজ। 3 নম্বর হচ্ছে একই বা ভিন্ন গঠনের। এন্ড 4 নম্বর হচ্ছে যে এক গুচ্ছ কোষ। এই চারটা কথা যদি মনে রাখতে পারো, তাহলে টিস্যুর সঙ্গে একদম ইজি। কি বলবো তাহলে? একই উৎস থেকে সৃষ্ট, একই ধরনের কাজ করবে এবং একই বা ভিন্ন গঠনের একগুচ্ছ কোষ নিয়ে গঠিত অংশটাকে বলা হচ্ছে টিস্যু বা কলা। চারটা কথা, একই উৎস থেকে সৃষ্টি হবে, একই ধরনের কাজ করবে, এদের গঠনটা একই অথবা ভিন্ন ধরনের হবে, একগুচ্ছ কোষের সমন্বয় হবে, তাহলে সেটাকে বলা হচ্ছে টিস্যু বা কলা। এই টিস্যু বা কলা প্রথমত দুই ধরনের। টিস্যু বা কলা দুই ধরনের। একটা হচ্ছে ভাজক টিস্যু, ভাজক টিস্যু, আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু। এই দুই ধরনের টিস্যু নিয়ে আলোচনা করা হয়। তো এর ভিতরে ভাজক টিস্যু নিয়ে তোমাদের বইয়ে তেমন কোনো কথা বলা হয়নি, কিন্তু আমি একটু ভাজক টিস্যু নিয়ে সামান্য আলোচনা করে দিতে চাই তোমাদের সুবিধার্থে।
তাহলে ভাজক টিস্যু কাকে বলে? যে টিস্যুগুলা বিভাজনে সক্ষম অর্থাৎ বিভাজিত হতে পারে, তাহলে তাকে বলা হচ্ছে ভাজক টিস্যু। মনে রাখতে হবে ভাজক টিস্যুর আরেক নাম হচ্ছে মেরিস্টেম টিস্যু। মেরিস্টেম টিস্যু, ভাজক টিস্যুর আরেক নাম হচ্ছে মেরিস্টেম টিস্যু। তাহলে যে টিস্যুগুলো বিভাজনে সক্ষম। তো যেহেতু ভাজক টিস্যুর কিছু বৈশিষ্ট্য থাকবে না? ভাজক টিস্যুগুলো দেখতে এরকম, একটু লক্ষ্য করো। ভাজক টিস্যুগুলো দেখতে অনেকটা এইরকম। ওকে, ভাজক টিস্যুগুলো দেখতে হচ্ছে এইরকম। তো এখান থেকে আমি ভাজক টিস্যুর কিছু বৈশিষ্ট্য সহজেই বলে দিতে পারি। কেমন? দেখো, ভাজক টিস্যুর ভিতরে কোনো ফাঁক থাকে না। কোথাও কোনো ফাঁক আছে? তার মানে অন্তঃকোষীয় কোনো ফাঁক এদের নাই। এদের যে প্রাচীরগুলা, এই প্রাচীরগুলাতে সেলুলোজ দ্বারা গঠিত। আর আমরা জানি যদি সেলুলোজ দ্বারা গঠিত হয় তাহলে প্রাচীরটা অনেক পাতলা হয়। তাহলে এদের প্রাচীরটা অনেক পাতলা এবং এদের অন্তঃকোষীয় কোনো ফাঁক থাকে না। এদের যে সাইটোপ্লাজম থাকে, এই সাইটোপ্লাজম অত্যন্ত ঘনভাবে থাকে। সাইটোপ্লাজম প্রত্যেকটাতেই থাকবে। সাইটোপ্লাজম অত্যন্ত ঘন থাকে এবং এদের নিউক্লিয়াসটা আকারে বড় হয়। কেন সাইটোপ্লাজম ঘন এবং নিউক্লিয়াস বড় হওয়া লাগবে? এর পিছনে রিজন হচ্ছে যেহেতু এরা বিভাজিত হয়ে একটা কোষ থেকে দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা, এরকম বিভাজিত হয়ে অসংখ্য কোষ তৈরি করবে। প্রত্যেক কোষে, এই কোষের বিভাজন মানে কি? নিউক্লিয়াসের বিভাজন হবে। নিউক্লিয়াসের বিভাজন হবে, সাথে সাথে সাইটোপ্লাজমের বিভাজন হবে। এই জন্য এই কোষগুলোতে সাইটোপ্লাজম বেশি থাকে এবং নিউক্লিয়াসটা অনেক বড় হয়ে থাকে। তাহলে কি কি বৈশিষ্ট্য বলছি? বৈশিষ্ট্য বলছে এদের প্রাচীরটা পাতলা, সাইটোপ্লাজম ঘন, নিউক্লিয়াস বড়, অন্তঃকোষীয় কোনো ফাঁক থাকে না। তাহলে এর বিপরীতে যদি স্থায়ী টিস্যু বলি, তাহলে স্থায়ী টিস্যু কাকে বলে? যে টিস্যুগুলা বিভাজিত হতে পারে না, বিভাজনে অক্ষম, তাদেরকে বলা হয় স্থায়ী টিস্যু। তাহলে স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য কি হবে? এদের প্রাচীর বেশি পুরু হবে, সাইটোপ্লাজম পাতলা হবে, নিউক্লিয়াস ছোট হবে এবং এদের মধ্যে অন্তঃকোষীয় ফাঁক থাকবে। এরপরে আমাদের তোমাদের এসএসসি সিলেবাসে শুধুমাত্র স্থায়ী টিস্যুর প্রকারভেদগুলো নিয়ে মোটামুটি ব্যাখ্যা করে আলোচনা করা আছে। তা আমি সেটা অবশ্যই ব্যাখ্যা করব, কিন্তু তার আগে ভাজক টিস্যুর যে প্রকারভেদগুলো আছে, এই প্রকারভেদগুলো অন্তত তোমাদের জানাটা অত্যন্ত দরকার। তো আমি যদি ভাজক টিস্যুর প্রকারভেদগুলো একটু তোমাদেরকে দেখাতে চাই, ভাজক টিস্যুর অনেকগুলো প্রকার হয়। যেমন আমি যদি প্রথমেই লিখি, এটা হচ্ছে উৎপত্তি অনুসারে অবস্থান অনুসারে কোষ বিভাজন অনুসারে, আর একটা হচ্ছে কাজের ভিত্তিতে। এই চারটা ক্যাটাগরি দিয়ে ভাজক টিস্যুগুলা প্রকারভেদ করা হয়। মনে রাখবা, ভাজক টিস্যুর প্রকারভেদে তিনের গল্প, মানে তিনটা, প্রত্যেকটাতে তিনটা করে পাবো, এই জন্য তিনের গল্প মনে রাখতে হবে। দেখো, উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু তিন ধরনের। একটা হচ্ছে প্রারম্ভিক ভাজক টিস্যু, একটা হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু, আরেকটা হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। তিনটা। অবস্থান অনুসারেও তিনটা পাবো। কি কি? একটা হচ্ছে শীর্ষস্থ ভাজক টিস্যু, একটা হচ্ছে নিবেশিত ভাজক টিস্যু, আরেকটা হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যু। ওকে, এরপরে সেল ডিভিশন বা কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যু তিন প্রকার। কি কি? একটা হচ্ছে মাস ভাজক টিস্যু, একটা হচ্ছে প্লেট ভাজক টিস্যু, আর একটা হচ্ছে রিব ভাজক টিস্যু। কাজের ভিত্তিতেও তিন প্রকার। একটা হচ্ছে প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, আরেকটা হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম।
মেরিস্টেম। এই দেখো প্রত্যেকটাই তিনটা তিনটা করে, এই জন্য আমি বলেছি তিনের গল্প মনে রাখতে হবে। তাহলে ভাজক টিস্যু, দেখো ভাজক টিস্যুর আমি বৈশিষ্ট্য বলেছি, ভাজক টিস্যুর প্রকারভেদ বললাম। তোমরা ঘাবড়ে যেও না, কারণ যখন তোমরা ইন্টারমিডিয়েটে যাবা তখন এগুলোর বিস্তারিত আকারে পড়তে হয়। তো এখানে অন্তত নামগুলো যদি তুমি জেনে যেতে পারো, বুঝে যেতে পারো, মুখস্থ করে যেতে পারো, তাহলে ওখানে গিয়ে অনেক সহজ হবে তোমাদের জন্য। সুতরাং ভাজক টিস্যু, যেটার আরেক নাম হচ্ছে মেরিস্টেম টিস্যু, এটার অনেকগুলো প্রকারভেদ। উৎপত্তি অনুসারে 3 প্রকার: প্রারম্ভিক ভাজক টিস্যু, প্রাইমারি ভাজক টিস্যু, সেকেন্ডারি ভাজক টিস্যু। অবস্থান অনুসারে শীর্ষস্থ ভাজক টিস্যু, নিবেশিত ভাজক টিস্যু, পার্শ্বীয় ভাজক টিস্যু। কোষ বিভাজন অনুসারে মাস ভাজক টিস্যু, প্লেট ভাজক টিস্যু, রিব ভাজক টিস্যু। এবং কাজের ভিত্তিতে প্রোটোনাম, প্রোক্যাম্বিয়াম এবং হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম। জাস্ট শুধু নামগুলা মনে রাখো। এখন তোমাদের বইয়ে শুধুমাত্র স্থায়ী টিস্যু নিয়ে ব্যাখ্যা করা আছে, তাহলে এটা মুছে দিলাম। হ্যাঁ, তো স্থায়ী টিস্যুর প্রকারভেদগুলো যদি আমি একটু এক নজরে দেখে নিতে চাই। স্থায়ী টিস্যু, স্থায়ী টিস্যু হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে সরল টিস্যু, জটিল টিস্যু এবং আরেকটা হচ্ছে ক্ষরণকারী টিস্যু, বা এটাকে নিঃস্রাবী টিস্যু বলা হয়। সরল টিস্যু, জটিল টিস্যু, ক্ষরণকারী টিস্যু বা নিঃস্রাবী টিস্যু। সরল টিস্যুর ভিতরে আবার 3টা আছে। একটা হচ্ছে প্যারেনকাইমা, প্যারেনকাইমা, একটা কোলেনকাইমা, আরেকটা আছে হচ্ছে স্ক্লেরেনকাইমা, স্ক্লেরেনকাইমা। এই 3টা নিয়ে মোটামুটি বিস্তারিত আলোচনা করা আছে। জটিল টিস্যু আবার 2 ধরনের। একটা হচ্ছে জাইলেম, আর একটা ফ্লোয়েম। এই 2টা টিস্যু নিয়ে আলোচনা করা আছে। এবং ক্ষরণকারী টিস্যু 2 প্রকার। একটা হচ্ছে তরুক্ষীর টিস্যু, তরুক্ষীর টিস্যু, আর একটা হচ্ছে গ্রন্থি টিস্যু, গ্রন্থি টিস্যু। এর ভিতরে জাইলেম আর ফ্লোয়েম নিয়ে আবার, জাইলেম 4টা কোষ দ্বারা গঠিত হয়। সেই 4টা কোষ কি কি? জাইলেমের 4টা কোষ থাকে। একটা হচ্ছে ট্রাকি, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। এটা নিয়ে ব্যাখ্যা আছে, বলবো। ফ্লোয়েমেরও এরকম 4টা আছে। একটা হচ্ছে সিবনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম ফাইবার। তো এক নজরে আমি এই স্থায়ী টিস্যুর যে প্রকারভেদ, সেই প্রকারভেদটা এক নজরে দেখাই দিলাম। এখন এগুলার প্রত্যেকটারই বিশ্লেষণমূলক আলোচনা করব। স্থায়ী টিস্যুর সংজ্ঞা কি? যে টিস্যু বিভাজনে অক্ষম, মানে বিভাজিত হতে পারে না, সেই টিস্যুগুলোকে বলা হয় স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য ইজিলি বলতে পারবা যে প্রাচীরগুলো পুরু হয়ে থাকে, সাইটোপ্লাজম পাতলা হয়ে থাকে, নিউক্লিয়াস ছোট হয়ে থাকে। এগুলো হচ্ছে স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য। তো স্থায়ী টিস্যু প্রথমত 3 ধরনের: সরল টিস্যু, জটিল টিস্যু আর হচ্ছে ক্ষরণকারী টিস্যু। তো সরল টিস্যু যদি আমি বলি, সরল টিস্যু, তো সরল টিস্যু কাকে বলে? যে টিস্যুর কোষগুলোর গঠন আকৃতি একই ধরনের, যে টিস্যুর কোষগুলোর গঠন আকৃতি অর্থাৎ কোষগুলো দেখতে একই ধরনের, সেই টিস্যুকে বলা হয় সরল টিস্যু। আমি একটু আগে দেখেছি যে সরল টিস্যু 3 ধরনের: প্যারেনকাইমা, কোলেনকাইমা আর হচ্ছে স্ক্লেরেনকাইমা। এই প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা নিয়ে তোমাদের বইয়ে মোটামুটি বিস্তারিত আলোচনা করা আছে। তো আমি যদি একটা চার্টের মাধ্যমে এই প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা দেখাতে চাই, তাহলে আমার মনে হয় তোমাদের কাছে অনেক সহজ বলে মনে হবে। তো আমি যদি একটা চার্ট দাগাই, তো আমি যদি বলি, আমি গত ভিডিওতে প্রোটোপ্লাজমের কথা বলেছিলাম, মনে আছে? একটু মনে করার চেষ্টা করো তো। প্রোটোপ্লাজম, হ্যাঁ, সেই প্রোটোপ্লাজমে বলেছিলাম যদি কোষের ভেতরে প্রোটোপ্লাজম থাকে তাহলে সেটা জীবিত, আর যদি প্রোটোপ্লাজম না থাকে তাহলে সেটা মৃত। তো এই প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা, এখানেও প্রোটোপ্লাজম দেখা যায়। তো প্যারেনকাইমাতে প্রোটোপ্লাজম, এই প্রোটোপ্লাজম থাকে। তো প্রোটোপ্লাজম যদি থাকে তাহলে এরা কি হবে? অবশ্যই জীবিত। প্রোটোপ্লাজম আছে, সুতরাং এরা কি? জীবিত। কোলেনকাইমা, এদেরও প্রোটোপ্লাজম থাকে। তো প্রোটোপ্লাজম যদি থাকে
তাহলে অবশ্যই এরাও কি জীবিত, সিম্পল কথা। কিন্তু স্ক্লেরেনকাইমাতে প্রোটোপ্লাজম নেই। তো প্রোটোপ্লাজম যদি না থাকে তাহলে সিম্পল কথা, তাহলে আর কি এরা হচ্ছে মৃত। যে প্রাচীরের কথা যদি বলি, বাইরের যে আবরণটা, এদের আবরণ হচ্ছে আবরণ সেলুলোজ নির্মিত। তো সেলুলোজ দ্বারা যদি নির্মিত হয়, আমি ভাজক টিস্যুতে বললাম না, যদি সেলুলোজ দ্বারা নির্মিত হয় তাহলে সেই প্রাচীরটা কি হয়? পাতলা। তো যেহেতু এদের আবরণ সেলুলোজ নির্মিত, সুতরাং এদের প্রাচীরটা হয় পাতলা। এরপরে কোলেনকাইমাতে যদি আসি, এদের যে প্রাচীরটা, এই প্রাচীরে সেলুলোজ তো থাকেই, এই হচ্ছে সেলুলোজ। সেলুলোজের সাথে একটা পদার্থ যুক্ত হয় যেটা হচ্ছে পেকটিন। কি থাকে? পেকটিন। তো যেহেতু সেলুলোজ এবং পেকটিন থাকে, পেকটিন হচ্ছে এমন একটা পদার্থ যে পদার্থটা থাকার কারণে উদ্ভিদের যে বাইরের কাস্টল অংশটা আছে, এই কাস্টল অংশটাকে শক্ত করে, আরো দৃঢ় করে। তো পেকটিন যেহেতু সেলুলোজের সঙ্গে যুক্ত থাকে, তাই এদের প্রাচীরটা কি হয়? এদের প্রাচীরটা হয় পুরু। এদের প্রাচীরটা হয় পুরু বা মোটা। স্ক্লেরেনকাইমাতে এসে এই যে সেলুলোজ পেকটিন আছে না, সেলুলোজ পেকটিন সাথে লিগনিন যুক্ত হয়। লিগনিন যুক্ত হয়। তো লিগনিন যদি যুক্ত হয়, আর লিগনিন হচ্ছে এমন একটা পদার্থ যে পদার্থটাকে এগুলোর সঙ্গে যুক্ত হয়ে সেটাকে আরো শক্ত তৈরি করে, আরো দৃঢ় মজবুত করে। সুতরাং লিগনিন যদি যুক্ত হয় তখন এদের প্রাচীরটা আরো পুরু প্লাস শক্ত হয়, যেটা কাষ্ঠল অংশ আমরা দেখতে পারি। সুতরাং প্রাচীর এদের হচ্ছে সেলুলোজ নির্মিত, এদের সেলুলোজের সাথে পেকটিন যুক্ত হবে, এদের লিগনিন যুক্ত হয়ে সেটা আরো কাষ্ঠল অংশ শক্ত তৈরি করে। এরপরে 3 নম্বরে অন্তঃকোষীয় যে ফাঁকের কথা বলা হচ্ছে, এই অন্তঃকোষীয় ফাঁক প্যারেনকাইমাদের থাকে। এদের যে অন্তঃকোষীয় ফাঁক, আচ্ছা সরি, অন্ত বলতেছি, আন্তঃকোষীয় হবে আসলে। আন্তঃকোষীয় ফাঁক থাকতেও পারে, নাও পারে, থাকতেও পারে অথবা নাও পারে। এদের অন্তঃকোষীয় ফাঁক থাকতেও পারে, নাও পারে। কিন্তু স্ক্লেরেনকাইমাতে এই আন্তঃকোষীয় ফাঁক নেই। এখন যদি কাজের কথায় আসি, তাহলে এরা কি কাজ করে? এরা হচ্ছে দেহ গঠনে সহায়তা করে, খাদ্য প্রস্তুত করে, খাদ্য সঞ্চয় করতেও সহায়তা করে। এরা কাজ করে হচ্ছে খাদ্য প্রস্তুত করে, এরা দৃঢ়তা প্রদান করে থাকে। এরা যে কাজ করে থাকে, পানি প্লাস খনিজ পদার্থ পরিবহন করে। ওকে, এই হচ্ছে সরল টিস্যুর যে 3টা প্রকার, প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। একদম ইজিলি তোমাদের বইয়ে যেভাবে বলা আছে, আমি সিম্পলি আমার মতো করে সহজ করে লিখে বুঝে দেওয়ার চেষ্টা করলাম। তাহলে যদি একবার বলি, এদের প্রোটোপ্লাজম থাকে তাই এরা জীবিত, এদেরও থাকে তাই জীবিত, এদের নাই তাই এরা মৃত। এদের আবরণ সেলুলোজ জীবিত, আর সেলুলোজ জীবিত আবরণটা সর্বদাই পাতলা হয়। পেকটিন যুক্ত হয় তাই পুরু, পেকটিনের সাথে আবার লিগনিন যুক্ত হয়, সুতরাং এরা পুরু এবং শক্ত হয়। এদের আন্তঃকোষীয় ফাঁক থাকে, এদের থাকতেও পারে, নাও পারে, এদের নাই। এরা হচ্ছে দেহ গঠন, খাদ্য প্রস্তুত, খাদ্য সঞ্চয়ে সহায়তা করে থাকে। এরা খাদ্য প্রস্তুত এবং দৃঢ়তা প্রদান করে। আর এদের যেহেতু জীবনই নাই, মানে মৃত, সুতরাং এরা কি করে? পানি এবং খনিজ পদার্থগুলোকে পরিবহন করতে সহায়তা করে। তোমাদের বইয়ে এই 3টার ছবি দেওয়া আছে, ছবিটা বই থেকে দেখে নিও। আমি যদি একটু দেখাই, দেখো, এটা হচ্ছে প্যারেনকাইমা, কোলেনকাইমা আর হচ্ছে স্ক্লেরেনকাইমা।
দেখো এদের আন্তঃকোষীয় ফাঁক, এই যে দেখো মাঝখানে ফাঁক, এদের কিন্তু ফাঁক আছে। এদের থাকতেও পারে নাও পারে, এখানে দেখানো হয়নি, তবে থাকতেও পারে নাও পারে। এদের প্রাচীরগুলো দেখো অত্যন্ত পাতলা প্রাচীর, কিন্তু এদের প্রাচীর দেখো মোটা হয়ে গেছে। কিন্তু কারণ কি? কারণ হচ্ছে পেকটিন যুক্ত হয়েছে। কিন্তু এদের প্রাচীর দেখো, এদের প্রাচীর আরো মোটা। কারণ কি? কারণ লিগনিন যুক্ত হয়েছে। এদেরও দেখো আন্তঃকোষীয় ফাঁক কিন্তু একদমই নাই। এদের আছে, এদের থাকতেও পারে নাও পারে। তো বই থেকে ছবিটা দেখে নেবা এবং ছবিগুলো আঁকানোর অবশ্যই চেষ্টা করবা। ওকে, এই যে স্ক্লেরেনকাইমা আছে না, স্ক্লেরেনকাইমা, এই স্ক্লেরেনকাইমা আবার দুই ধরনের। এখানেই যদি দেখাই, স্ক্লেরেনকাইমা আবার দুই ধরনের। ফাইবার, যেটাকে বলা হচ্ছে ফাইবার বা তন্তু, আর একটা হচ্ছে স্ক্লেরাইট। স্ক্লেরাইট অর্থাৎ আমরা যে স্ক্লেরেনকাইমা পড়তেছি, স্ক্লেরেনকাইমা যেটা হচ্ছে মৃতকোষ, এই মৃতকোষটা আবার দুই ধরনের, একটা হচ্ছে ফাইবার আর একটা হচ্ছে স্ক্লেরাইট। এই ফাইবারটা, এই কোষগুলো দেখতে হয়, এদের প্রাচীরটা হয় হচ্ছে, এদের প্রাচীর পুরু, এদের প্রাচীর হয় পুরু, বাস্টতন্তু বা বলা হয় কাঠ তন্তু। তাহলে ফাইবারগুলো কি? দীর্ঘ, এদের প্রাচীরটা পুরু, এদেরকে বাস্টতন্তু বা কাঠতন্তু বলা হয়ে থাকে। এরপর হচ্ছে স্ক্লেরাইটের কথা যদি বলি, স্ক্লেরাইট দেখা যায়, হ্যাঁ, স্ক্লেরাইট হচ্ছে খাটো, এদেরও প্রাচীরটা পুরু হয়ে থাকে। স্টোন সেল, স্টোন সেল, এগুলোকে কি বলে? স্টোন সেল বলা হয়। তাহলে স্ক্লেরেনকাইমা দুই ধরনের, একটা হচ্ছে ফাইবার আর একটা হচ্ছে স্ক্লেরাইট। ফাইবারের কোষগুলো দেখতে দীর্ঘ, প্রাচীরটা পুরু হয়ে থাকে, এগুলোকে বাস্টতন্তু বা কাঠতন্তু বলা হয়। স্ক্লেরাইটগুলো খাটো, এদের প্রাচীরও পুরু হয়ে থাকে, এদেরকে স্টোন সেল বলা হয়ে থাকে। ওকে, সরল টিস্যুর পরে এবার হচ্ছে জটিল টিস্যু। তো জটিল টিস্যুর কথা যদি একটু বলতে চাই, জটিল টিস্যু, এই জটিল টিস্যু হচ্ছে যে টিস্যুর কোষগুলা একই ধরনের নয়, অর্থাৎ ভিন্ন ধরনের কোষ নিয়ে গঠিত, সেই টিস্যুকে বলা হয় জটিল টিস্যু। জটিল টিস্যু হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আমি একটু আগে দেখাইলাম, একটা হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম। এই জাইলেম এবং ফ্লোয়েম, এই দুই ধরনের কোষ হচ্ছে জটিল টিস্যু, অর্থাৎ এদের কোষগুলা দেখতে একই গঠনের নয়, ভিন্ন গঠনের, সেই জন্য এদেরকে বলা হয় জটিল টিস্যু। এই জাইলেম আবার দুই ধরনের, একটা হচ্ছে প্রাথমিক জাইলেম, একটা হচ্ছে গৌণ জাইলেম। প্রাথমিক জাইলেম আবার দুই ধরনের, যদি প্রাথমিক অবস্থায় থাকে তখন সেটাকে বলা হয় প্রোটোজাইলেম, পরিণত অবস্থাকে বলা হয় মেটাজাইলেম। এই জাইলেম যে টিস্যু, এই জাইলেম টিস্যু চার ধরনের কোষ দ্বারা গঠিত। যেহেতু টিস্যু গঠিত হতে কোষ লাগে, সুতরাং এই টিস্যুগুলো গঠন হতে চার ধরনের কোষ লাগে। সেটা কি কি? একটা হচ্ছে ট্রাকিট, ভেসেল, একটা জাইলেম, যেহেতু জাইলেম সুতরাং জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম ফাইবার। এটা কিন্তু জাইলেম টিস্যুর প্রকারভেদ নয়, ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু জাইলেম টিস্যুর প্রকারভেদ নয়। জাইলেম টিস্যু গঠন করার জন্য এই চার ধরনের কোষ লাগে। ঠিক একইভাবে ফ্লোয়েম গঠন করার জন্য চার ধরনের কোষ লাগে। একটা হচ্ছে সিভ কোষ বা সিভনল, যেটাই বলো, সিভ কোষ বা সিভনল। একটা হচ্ছে সঙ্গী কোষ, যেহেতু এটা ফ্লোয়েম সুতরাং ফ্লোয়েম প্যারেনকাইমা, আর একটা হচ্ছে ফ্লোয়েম ফাইবার। এটাও কিন্তু ফ্লোয়েমের প্রকারভেদ নয়। হ্যাঁ, ফ্লোয়েম গঠন করার জন্য এই চার ধরনের কোষের প্রয়োজন হয়। তো আমি এখন তোমাদের বইয়ে জাইলেমের যে চারটা কোষ, ফ্লোয়েমের যে চারটা কোষ, এগুলো নিয়ে আলাদা আলাদা করে সুন্দর করে ব্যাখ্যা করা আছে। তা আমি চার্ট আকারে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। তো
জাইলেম যে টিস্যু, জাইলেম টিস্যুর যে 4টা কোষ, ট্রাকিট, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম ফাইবার, দুইটা করে দেখাচ্ছি। প্রথমে হচ্ছে ট্রাকিট এবং ভেসেল। তো ট্রাকিট লম্বা কোষ, আমি একটু পরে ছবি আঁকায় দেখাবো, আপাতত শুধু মনে রাখো ট্রাকিট কোষটা কেমন দেখতে, লম্বা। 2 নম্বর হচ্ছে দুই প্রান্ত সরু হয়ে থাকে, মানে ট্রাকিট যে কোষের কথা বলতেছি সেই ট্রাকিট কোষটা হয়ে থাকে লম্বা এবং লম্বার 2 পাশে থাকে হচ্ছে সরু। এদের যে প্রাচীরটা, এদের প্রাচীর পুরু হয়ে থাকে। কেন পুরু হয়? পুরু হওয়ার পিছনে রিজন হচ্ছে এদের প্রাচীরে লিগনিন যুক্ত থাকে। লিগনিন আমি একটু আগেই বলেছি, লিগনিন কি করে, লিগনিনটা কি করে, লিগনিন হচ্ছে প্রাচীরটাকে আরো মোটা এবং শক্ত তৈরি করে। তো লিগনিন যেহেতু যুক্ত থাকে সেহেতু এদের প্রাচীরটা পুরু হয়ে থাকে। এই ট্রাকিট কোষটা থাকে হচ্ছে, অবস্থান করে হচ্ছে নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদের প্রাথমিক প্লাস গৌণ জাইলেমে। ওকে, অর্থাৎ এই যে ট্রাকিট কোষের কথা বলতেছি, এটা দেখা যায় হচ্ছে নগ্নবীজী এবং আবৃতবীজী উদ্ভিদের প্রাথমিক এবং গৌণ জাইলেমে এটা দেখা যায়। এই ট্রাকিটের কাজটা কি নিচে কি দেখা যায়? হ্যাঁ, কাজ হচ্ছে কোষ রস পরিবহন করে। কোষ রস কি? কোষ রস বহন করে থাকে। কোষ রস কি? আমরা যখন উদ্ভিদ কোষ দেখাইছিলাম, বড় একটা গহ্বর ছিল, ওই গহ্বরের ভিতরে যে রসটা থাকে সেটাকে বলা হচ্ছে কোষ রস। এই কোষ রস পরিবহন করে কে? ট্রাকিট। এই হচ্ছে ট্রাকিটের কথাবার্তা। আমি যদি ট্রাকিটের একটা ছবি তোমাদেরকে দেখাতে চাই, এই যে দেখো, এটা হচ্ছে আমাদের ট্রাকিট কোষ, অনেক লম্বা, 2 পাশে সরু থাকে, প্রাচীরটা পুরু হয় কারণ লিগনিন যুক্ত থাকে। এরপরে যদি ভেসেলে আসি, তাহলে ভেসেলে কি বলবো? এটা দেখতে চোঙের মতো। কেমন? এটা চোঙের মতো, একটু পরে ছবি দেখাবো, আপাতত কথাগুলো মনে রাখো। 2 নম্বর হচ্ছে একটির ওপর অন্য একটি যুক্ত হয়ে নল গঠন করে। কি বললাম? মানে এটা দেখতে হচ্ছে নলাকার, চোঙের মতো। তো এটা যদি হয়, এটার আরেকটার উপরে যুক্ত হবে, তার উপরে আরেকটা যুক্ত হবে, যুক্ত হয়ে ভিতরে ফাঁপা থাকে, এটা হচ্ছে নলের মতো তৈরি করে থাকে হচ্ছে আমাদের ভেসেল। এটা থাকে কোথায়? এটা থাকে হচ্ছে নগ্নবীজী উদ্ভিদে। এটা যেমন নগ্নবীজী আবৃতবীজী 2 জায়গাতেই ছিল, এটা শুধুমাত্র কোথায় থাকে? নগ্নবীজী উদ্ভিদে। এটা কি কাজ করে? এটা কাজ করে হচ্ছে যে পানি এবং খনিজ লবণ পরিবহন করে। পানি প্লাস খনিজ লবণ পরিবহন করে। খুব ইজিলি বললাম, চোঙের মতো একটির উপর অন্য একটি যুক্ত হয়ে নল গঠন করে। এরা নগ্নবীজী উদ্ভিদে দেখা যায়। এদের কাজ হচ্ছে পানি এবং খনিজ লবণ পরিবহন করে থাকে। এটা আরেকটা কাজ করে, সেটা হচ্ছে দৃঢ়তা প্রদান করে থাকে। দৃঢ়তা প্রদান করে থাকে। আমি যদি এই কোষটাকে একটু দেখাতে চাই, অর্থাৎ ভেসেল কোষটা, তাহলে দেখো ভেসেলটা দেখতে হচ্ছে এইরকম। ভেসেল কোষটা দেখতে হচ্ছে এইরকম। এটা প্রত্যেকটা আরেকটার উপর যুক্ত হয়ে নলের মতো গঠন তৈরি করে এবং সেটা আবার পানি খনিজ লবণ প্রদান করে, পরিবহন করে এবং এটা দৃঢ়তা প্রদান করতে সহায়তা করে। এই হচ্ছে ট্রাকিট অ্যান্ড ভেসেল নিয়ে কথাবার্তা। ওকে, একটা হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, একটা জাইলেম ফাইবার। এর আগে আমরা দেখলাম হচ্ছে ট্রাকিট এবং ভেসেল, যেটা যে জাইলেমের 4টা কোষ, ট্রাকিট, ভেসেল। এখন দেখবো জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম ফাইবার। দেখো প্যারেনকাইমা, আমরা প্যারেনকাইমা কোষ একটু আগে পড়ে আসছি না, প্যারেনকাইমা, কোরেনকাইমা, স্ক্লেরেনকাইমা। তো ওখানে প্যারেনকাইমার গঠন যেমন, কাজ যেমন, এখানেও প্যারেনকাইমার সেম কাজই হবে। ওখানে ফাইবার পড়ে আসলাম না একটু আগে, যেটা হচ্ছে স্ক্লেরেনকাইমার প্রকারভেদ, ফাইবার বা তন্তু। তো সেটাও এখানে সেম ঘটনাই ঘটাবে। কিরকম দেখো, এই যে জাইলেম যে প্যারেনকাইমা, এই জাইলেম প্যারেনকাইমাকে উড প্যারেনকাইমা
কাইমা বলে। এটা কি বলে? উড প্যারেনকাইমা। এটার প্রাচীর কি হবে? প্যারেনকাইমার প্রাচীর যেমন ছিল এদের প্রাচীরও ঠিক পাতলাই হবে। তো সেটা লিখছি না আমি। এটার কাজ কি? এই জাইলেম প্যারেনকাইমা কি কাজ করে থাকে? জাইলেম প্যারেনকাইমা হচ্ছে খাদ্য সঞ্চয় করে, আরেকটা কাজ করে, সেটা হচ্ছে পানি পরিবহন করে। ঠিক আছে, পানি পরিবহন করে এবং কি করে? খাদ্য সঞ্চয় করে। এরপরে যদি বলি যে জাইলেম ফাইবার, এই জাইলেম ফাইবারকে উড ফাইবার বলে। উড ফাইবার, এটা যেহেতু প্যারেনকাইমা সেই জন্য উড প্যারেনকাইমা, এটা যেহেতু ফাইবার তাই এটাকে উড ফাইবার বলে। কাজ কি? কাজ এখানে যে কাজটা ছিল পানি পরিবহন করা এবং খাদ্য পরিবহন করা। এই হচ্ছে চারটা টিস্যু, অর্থাৎ আমাদের যে জাইলেম টিস্যু, জাইলেম টিস্যুর যে চারটা কোষ, ট্রাকিড ভেসেল, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম ফাইবারের বিস্তারিত আলোচনা। তো আমরা জাইলেম টিস্যুর যে চারটা কোষ সেটা দেখলাম। এখন ফ্লোয়েম টিস্যুর যে চারটা কোষ, ফ্লোয়েম টিস্যুর চারটা কোষ কি কি? একটা হচ্ছে যে সিপ কোষ বা সিবনাল, একটা হচ্ছে সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম ফাইবার। তো প্রথমে আমরা যদি দুইটা দেখি, সেটা হচ্ছে এই দুইটার যদি আমরা একটু দেখতে চাই, ফ্লো এইরকম চার্টের মাধ্যমে ইজিলি যদি ব্যাখ্যা করতে চাই, তাহলে কি বলবো? প্রথমে সিবনল। সিবনলে মনে রাখতে কোনো নিউক্লিয়াস থাকে না। সিবনলে নিউক্লিয়াস নেই। সিবনলে কোনো নিউক্লিয়াস নেই, কিন্তু সঙ্গী কোষে নিউক্লিয়াস আছে। আমরা একটু পরে ছবি দেখাবো। 2 নম্বর হচ্ছে এটা অবস্থান করে হচ্ছে সকল আবৃতবীজী, যত ধরনের আবৃতবীজী উদ্ভিদ আছে, আবৃতবীজী উদ্ভিদের ফ্লোয়েমে অবস্থান করে। যত ধরনের আবৃতবীজী উদ্ভিদ আছে সকল আবৃতবীজী উদ্ভিদের ফ্লোয়েমে অবস্থান করে হচ্ছে সিবনল। এই সিবনলের কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করে এবং খাদ্য পরিবহন করে। সঙ্গী কোষ, এদের নিউক্লিয়াস আছে। 2 নম্বর হচ্ছে এটা এদের যা যেখানে অবস্থান করে, সকল আবৃতবীজী উদ্ভিদের ফ্লোয়েমে অবস্থান করে। সঙ্গী কোষও সকল আবৃতবীজী উদ্ভিদের ফ্লোয়েমেই অবস্থান করে। এদের কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা এবং পরিবহন করা। এই আমাদের যে সঙ্গী কোষ আছে, সঙ্গী কোষের কাজও খাদ্য সঞ্চয় এবং পরিবহন করা। তো আমি যে সিবনলের কথা বলতেছি, যে দেখো সিবনল হচ্ছে, ধরো এটা হচ্ছে এই সিবনল কোষে কিন্তু কোনো নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াস ছাড়া একটা কোষ। কিন্তু এই যে সঙ্গী কোষ কি? সঙ্গী কোষ হচ্ছে যেখানে নিউক্লিয়াস অবস্থান করে, সেটা হচ্ছে সঙ্গী কোষ। আর মনে রাখতে হবে সঙ্গী কোষ কিন্তু একা একা থাকে না। সঙ্গী নামে কি বলতেছি? সঙ্গী না, সঙ্গী কোষ নামই বলতেছি। তাহলে সঙ্গী কোষ একা একা থাকে না, এরা সিবনলের সঙ্গে একত্রে অবস্থান করে। তো যখন এই যে সিবনল থাকে দুই পাশে, এই যে দাগ দিচ্ছে, এই দাগ বলে কে বলা হয়? সিমপ্লেট। কি বলে? সিমপ্লেট বলা হয় এখানে। তো দেখো তো সঙ্গী কোষ, সঙ্গী নামটাই কি? সঙ্গী কার সঙ্গে করে থাকে? সিবনলের সঙ্গে থাকে। তো সেহেতু এরা সিবনলকে কাজ করতেও কিন্তু সহায়তা করে। যেহেতু সঙ্গী কোষ বলতেছি, কার সঙ্গী কোষ? সিবনলের সঙ্গী কোষ, সিবনলের সঙ্গে থাকে, সুতরাং সিবনলের বিভিন্ন কাজ করতে সহায়তা করা হচ্ছে সঙ্গী কোষ। আবার সঙ্গী কোষের কাজেও সহায়তা করা হচ্ছে সিবনল। এই হচ্ছে সিবনল এবং সঙ্গী কোষের কথা। এরপর হচ্ছে দ্বিতীয় যে দুইটা কোষ, কার? জটিল টিস্যু। কোন জটিল টিস্যুর? ফ্লোয়েম জটিল টিস্যুর। ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম ফাইবার। আমরা এর আগে কি দেখলাম? সিবনল আর সঙ্গী কোষ। এখন হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম ফাইবার। এই দুটোর কি দেখো? প্যারেনকাইমা ওই আগের মতোই, আগের প্যারেনকাইমা। ওদের প্রাচীর কেমন ছিল? ওদের প্রাচীর কেমন ছিল? পাতলা ছিল। সুতরাং এদের প্রাচীরও কেমন হবে? এদের প্রাচীরও পাতলা হবে। 2 নম্বর হচ্ছে একবীজপত্রী যে উদ্ভিদগুলো আছে, একবীজপত্রী যে উদ্ভিদগুলো আছে, উদ্ভিদগুলোতে এই ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে না। 3 নম্বর এদের কাজ হচ্ছে খাদ্য প্রস্তুত
ও পরিবহন করা। ফ্লোয়েম প্যারামের কি কাজ? খাদ্য প্রস্তুত করা এবং খাদ্য পরিবহন করা। ফ্লোয়েম ফাইবার, আমরা ওখানে ফাইবার দেখেছিলাম না, ফাইবারের প্রাচীরটা কেমন ছিল? ওদের প্রাচীরটা পুরু ছিল, সুতরাং এদের প্রাচীরটাও কি হবে? পুরু হবে। এদেরকে বাস্ট ফাইবার বলা হয়, বাস্ট ফাইবার। এদেরকে কি বলে? বাস্ট ফাইবার বলে। বাস্ট ফাইবারের একটা উদাহরণ আছে, সেটা হচ্ছে পাট। মনে রাখবা এটা, হ্যাঁ। বাস্ট ফাইবারের একটা উদাহরণ কি? পাট। এটার কাজ হচ্ছে দৃঢ়তা প্রদান করা। এদের কাজ হচ্ছে দৃঢ়তা প্রদান করা। তাহলে আমরা এতক্ষণ কি পড়লাম হচ্ছে স্থায়ী টিস্যুর দুইটা প্রকারভেদ। সরল টিস্যু প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, চার্ট আকারে দেখাই দিছি। জটিল টিস্যু হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম। জটিল টিস্যুকে কিন্তু পরিবহন টিস্যু বলা হয়, কারণ জাইলেম আর ফ্লোয়েম বলতেছে, জাইলেম এবং ফ্লোয়েম এরা কিন্তু খাদ্য পরিবহন করে। জাইলেম হচ্ছে জল, অর্থাৎ বুরকত জ, জাইলেম বুরকত জ জল, পানি পরিবহন করে হচ্ছে জাইলেম। আর ফ্লোয়েম হচ্ছে, আচ্ছা আমি যদি একটু দেখাই, এই যে দেখো জাইলেম আর হচ্ছে ফ্লোয়েম। এই জাইলেমের জ অর্থাৎ পানি পরিবহন করে হচ্ছে জাইলেম, আর ফ্লোয়েম, ফ্লোয়েমটা হচ্ছে ফুড, এফ প্রথম করে ফুড, খাদ্য। সুতরাং ফ্লোয়েম হচ্ছে খাদ্য পরিবহন করে। যেহেতু এরা জল খাদ্য পরিবহন করতেছে, সুতরাং এই জটিল টিস্যুগুলোকে কিন্তু পরিবহন টিস্যু বলা হয়। তো পরিবহন টিস্যু দুই ধরনের আমরা দেখলাম, জাইলেম টিস্যু এবং ফ্লোয়েম টিস্যু। জাইলেম আবার 4 ধরনের কোষ আমরা যেটা দেখালাম, ট্র্যাকিড, বেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। এবং ফ্লোয়েম টিস্যুর 4টা কোষ, সিগনাল, সঙ্গী কোষ, এরপরে হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম ফাইবার। আমি চার্ট আকারে কেন দেখালাম? কারণ চার্ট আকারে যদি পড়ো, আমি যেভাবে দেখালাম এইভাবে যদি পড়ো, তাহলে পড়াগুলো খুব সহজভাবে মনে রাখতে পারবো এবং সেটা অনেক দীর্ঘদিন পর্যন্ত মনে থাকার সম্ভাবনাটা থেকে যায়। ওকে, আজকে এই ভিডিওটাতে শুধুমাত্র উদ্ভিদ টিস্যু নিয়ে আলোচনা করলাম, কারণ ভিডিওটা অনেক লং হয়ে গেছে। আরও যদি প্রাণী টিস্যু নিয়ে যদি আলোচনা করতে চাই, তাহলে ভিডিওটা আরও লং হয়ে যাবে। সুতরাং আমি চাচ্ছি এই অধ্যায়ের পরে আর একটা লাস্ট ভিডিও তৈরি করব। আজকে শুধুমাত্র উদ্ভিদ টিস্যু নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা সহজেই বুঝতে পারবা, তোমাদের ভালো লাগবে, তোমাদেরকে পাশে পাবো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।